আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কখনোই টেনে দেখবেন না, কারণ অনেক কিছু আলোচনা করবে এই ভিডিওতে। কোন কোন বই পড়তে হবে, কি পড়তে হবে, কোন কোন টপিকস পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে, কি কি পড়লে প্রশ্ন কমন আসবে, কি পড়তে হবে না পড়তে হবে, সব বিষয় নিয়ে আলোচনা করব। অতএব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। এখন এখানে একটা কথা বলে যে স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে, শুধুমাত্র রিটেনের জন্য স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। সিভিল সার্জন জব রিভিউ এটা শুধুমাত্র রিটেনের জন্য। আর এমসিকিউর জন্য কোন কোন বই পড়তে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে বলবো, এবং কোথায় থেকে সংগ্রহ করবেন বিস্তারিত বলা হবে। তো আপনাদের আবার অনেকেরই প্রশ্ন থাকে যে আমাদের এমসিকিউ হবে নাকি রিটেন হবে। এটা অ্যাডমিট কার্ড আসার আগে কখনোই বলা পসিবল না যে আপনাদের এমসিকিউ নাকি রিটেন। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আবেদন করার পরে থেকেই প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। যদি জব পেতে চান প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়াশোনা করবেন। পরীক্ষার আগে গিয়ে এমসিকিউ হোক বা রিটেন হোক, আপনার যেভাবেই প্রশ্ন আসুক আপনি 100% অ্যান্সার করে আসতে পারবেন, এবং অবশ্যই আপনাদের চাকরি হবে। আর যেদিন অ্যাডমিট দেবে সেই দিন যদি আপনি পড়াশোনা করেন, আপনি মনের ভুলেও চাকরি পাবেন না, কোনো দিনও চাকরি হবে না আপনার। এই কারণে যারা চাকরি পেতে চান তারা অবশ্যই আগে থেকেই প্রস্তুতি নেবেন। সর্বনিম্ন যেদিন আবেদন করছেন সেদিন থেকে প্রত্যেক দিন 1-1.5-2 ঘন্টা করে পড়াশোনা করবেন, নিয়মিত একটা রুটিন করে পড়াশোনা করবেন। চাকরির আগের নাইটে আপনাকে পড়তে হবে না, এমনি এমনি আপনার চাকরি হয়ে যাবে। তো চলুন শুরু করি। আপনাদের সাধারণত সময় দেওয়া হয় 90 মিনিট, মার্ক থাকে 80। এটা যদি রিটেন হয় তাহলে 90 মিনিট সময় দেওয়া হয়, মার্ক থাকে 80। আমরা একটা রিটেন প্রশ্ন সমাধান করি। শুদ্ধ বানান লিখুন। মুমূর্ষ, স্বায়ত্তশাসন, পুঙ্খানুপুঙ্খ, আকস্মিক, উদ্বোধন, আতঙ্ক। সন্ধি বিচ্ছেদ করুন। মরুদ্যান, মরু প্লাস উদ্যান। সঞ্চয়, সোম প্লাস ছয়, সঞ্চয়। দেবর্ষি, দেব প্লাস ঋষি, দেবর্ষি। দর্শনে, দৃশ্য প্লাস অনিয়, দর্শনে। পাবক, প্রযোগ ও পাবক। উচ্চারণ, উৎ প্লাস চরণ, উচ্চারণ। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। দশানন, দশ প্লাস আনন যার, বহুব্রীহি সমাস। প্রতিচ্ছবি, ছবির সদৃশ্য, অব্যয়ভাব সমাস। ক্ষণজীবী, ক্ষীণভাবে বাঁচে যে, উপপদ তৎপুরুষ সমাস। ত্রিফল, তিন ফলের সমাহার, দ্বিগু সমাস। কারক বিভক্তি নির্ণয় করুন। বুলবুলিতে ধান খেয়েছে, কর্তায় সপ্তমী। কুকর্মে বিরত হ, অপাদানে সপ্তমী। ছেলেটি বল দিয়ে খেলা করছে, করণে তৃতীয়া। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কাকে বলে? বাংলা সাহিত্যে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দকে অন্ধকার যুগ বলা হয়, কারণ এই সময় এই 150 বছরে যে সাহিত্যগুলো রচনা করা হয়েছিল বা এই 150 বছরে কোনো নির্দেশনা বা কোনো সাহিত্য খুঁজে পাওয়া যায় না। এই কারণে এই যুগটাকে কি বলা হয়? অন্ধকার যুগ বলা হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী হলো চলিত রীতির প্রবর্তক। ভানুমতি কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। কোহেলিকা কোন ধরনের গ্রন্থ? কোহেলিকা কাজী ইসলামের উপন্যাস, একটি উপন্যাস। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? ধূমকেতু পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। হাওয়া আলী মীর মোশাররফ হোসেন রচিত কোন নাটকের চরিত্র? হাওয়া আলী জমিদার দর্পণের একটা চরিত্র, মানে জমিদার দর্পণ যে নাটক ছিল সেই নাটকের একটা চরিত্রের নাম হাওয়া আলী। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর, উক্তিটি কার? জীবনানন্দ দাশের একটি উক্তি, যেটা রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল। তুমি কি খেয়েছো, এখানে কি কোন ধরনের পদ? তুমি কি খেয়েছো এটা বাক্যে কোনো বস্তু বা কোনো বিষয় হিসেবে কি সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়? আসলে এখানে তুমি কি খেয়েছো, তুমি মানে খেয়েছো, এখানে এটা সর্বনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ শগীর। এক কথায় প্রকাশ করুন। উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুত্ত পণ্যমতি, যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, অবিমিৎসকারী। ক্লাসিফাই দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন। মানে একটা সেন্টেন্স গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? এখানে প্রশ্নটা করা হয়েছে ক্লাসিফিকেশন সেন্টেন্স অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, মানে গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, যথা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ড। সিঙ্গুলার ফর্মগুলো লেখো। ব্যাকটেরিয়া, এটা বহুবচনের সিঙ্গুলার বচন ব্যাকটেরিওম। লার্ভা, লার্ভেই, লার্ভা, লার্ভেই। ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্বারা কি করতে হবে? গ্যাপটা পূরণ করতে হবে।
হি হ্যাজ বিন ইল সানডে লাস্ট, এখানে যেহেতু একটা দীর্ঘ সময় দেওয়া হয়েছে তার আগে অবশ্যই সিন্স বসবে। স্মোকিং ইজ ডিটারমেন্টাল হেলথ, এটা যেহেতু ক্ষতিকর এই কারণে হেলথের প্রতি ক্ষতিকর, এক্ষেত্রে টু বসবে, এই শূন্যস্থানে টু বসবে। শি ইজ সিনার টু মি 3 ইয়ার্স বাই 3 ইয়ার্স, 3 বছর ধারা সে মানে 3 বছরের চেয়ে বেশি বড় আর কি বাই। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল হুইচ কান্ট্রি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ হবে এখানে, অফ হুইচ কান্ট্রি, ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি, এখানে প্রিপোজিশন অফ বসবে। হি গট অ্যাংরি মি, যেহেতু আমার সাথে এই ক্ষেত্রে উইথ বসবে, আমার সাথে রাগান্বিত করে হচ্ছে এই কারণে উইথ বসবে। রাইট ডাউন দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, সেন্টেন্সগুলো পার্ট অফ স্পিচ লিখতে বলা আছে। শি হ্যাজ কাম বিফোর আই ওয়েন্ট, এখানে এই যে বিফোর এটা কোন পার্ট অফ স্পিচ, এখানে আমাদের এই পার্ট অফ স্পিচের নাম হলো কনজাংশন, বিফোরটা কনজাংশন। দ্য মাদার হ্যাড গিভেনলি সেট বিসাইড দ্য সিক বেবি, এইখানে বিসাইডটা কি, বিসাইড এখানে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছে। আই নো হিম বেটার দেন ইউ, এখানে বেটারটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে, বেটারটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স বা ডিরেকশন, এই ডিরেকশন অনুযায়ী কি করতে হবে সেন্টেন্স চেঞ্জ করতে হবে। চেঞ্জিং সেন্টেন্স থেকে প্রশ্ন এসেছে ইউ নিড টু ডু ইয়োর ডিউটি, প্যাসিভ করো, এটা প্যাসিভ করতে বলা হয়েছে, প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের এটা কি হবে, ইয়োর ডিউটি নিডস টু বি ডান, ইয়োর ডিউটি নিডস টু বি ডান বাই ইউ। শি হ্যাজ নট স্টলেন দ্য ওয়াচ, প্যাসিভ ভয়েস, এটাও প্যাসিভ করতে বলা হয়েছে। দ্য ওয়াচ হ্যাজ নট বিন স্টলেন বাই হার। হোয়াট ইজ দ্য বিং ডু বাই ইউ, অ্যাক্টিভ করতে বলা হয়েছে এটা। হোয়াট আর ইউ ডুইং, এটা অ্যাক্টিভ হবে হোয়াট আর ইউ ডুইং। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করো। ডাক্তার আসবার পরে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার। ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলায় ট্রান্সলেশন করো। দ্য ডিউটি অফ দ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট ইজ টু ভ্যাকসিনেট দ্য চিলড্রেন, একজন স্বাস্থ্য সহকারীর দায়িত্ব হলো শিশুদের টিকা প্রদান করা। হোয়াট আর ইউ থিঙ্কিং অফ, বাক্যের অর্থ হলো তুমি কি নিয়ে ভাবছো, তুমি কি নিয়ে ভাবছো। রাইট 5 সেন্টেন্স অন কম্পিউটার, কম্পিউটার সম্পর্কে 5টি বাক্য লিখতে বলা হয়েছে, এটা একটা কম্পিউটার সম্পর্কে একটা প্যারাগ্রাফ ছিল। যাই হোক, একজন চাকরিজীবীর বেতন 11% বৃদ্ধি পেয়ে 22,200 টাকা হলে পূর্বের বেতন কত ছিল, ক্যালকুলেশন করলে উত্তর আসবে আমাদের 20,000 টাকা। আর এই যে গণিতের পার্টটা অবশ্যই ক্যালকুলেশন করে উত্তর করার চেষ্টা করব। এরপরে একটি তেল পূর্ণ পাত্রের ওজন 42 কেজি এবং অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন 30 কেজি, পাত্রটির ওজন কত কেজি, ক্যালকুলেশন করলে 18 কেজি আসবে। উৎপাদকে বিশ্লেষণ করুন, x স্কয়ার প্লাস 14x প্লাস 45, ক্যালকুলেশন করলে x প্লাস 9x প্লাস 5 আসবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত, ক্যালকুলেশন করলে উত্তর আসবে পরিসীমা 80 মিটার, উত্তর আসবে পরিসীমা 80 মিটার। এরপর আসি ইউনিসেফ এর পূর্ণরূপ কি, এর সদর দপ্তর কোথায়, এর পূর্ণরূপ ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, এটি 16 ডিসেম্বর 1986 সালে প্রতিষ্ঠিত হয়, এর সদর দপ্তর নিউ ইয়র্কে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি, গ্রামের নাম হলো বথুয়া গ্রাম, হাটহাজারী উপজেলা এবং বথুয়া গ্রাম। কবি কাজী নজরুল ইসলাম লিচুচোর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা ঝিঙে ফুল কাব্যগ্রন্থের অন্তর্গত। বাংলা প্রাচীনতম নগর কিন্তু কোথায় অবস্থিত, এটা পুণ্ডনগর, যেটা বগুড়ায় মহাস্তাগরে অবস্থিত। এই একদিনের ক্রিকেটে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কে, মার্টিন প্যাকটিল, এটা নিউজিল্যান্ডের একজন খেলোয়াড়। বাংলাদেশের ইপিআই কার্যক্রম কত সালে হয়, এর বাংলাদেশে চালু হয় 1979 সালে। পুলেক্স অক্সিমেট এর কাজ কি, এর কাজ হলো রক্ত অক্সিজেন মাত্রা ও নারী স্পন্দন পরিমাপ করা। ইউক্রেন এবং ইরানের রাজধানীর নাম কি, ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ এবং ইরানের রাজধানী তেহরান। ব্লু ইকোনমিক্স সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সম্পর্কিত, এটা সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত, অর্থাৎ সমুদ্রের যাবতীয় অর্থনীতি বাণিজ্য সবের সাথে যেটা জড়িত সেটাকেই ব্লু ইকোনমিক্স বলা হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।
ডেঙ্গু রোগ বাহক কি? ডেঙ্গু রোগ কত প্রকার ও কি কি? ডেঙ্গু রোগের বাহক হলো অ্যাডিস মশা। এর প্রকারভেদ প্রায় 4 প্রকার আছে। 4 প্রকার মধ্যে DNV1, DNV2, DNV3 এবং DNV4 এই 4 প্রকার ডেঙ্গু জ্বর হয় আর কি। এবার আসি যে প্রশ্ন যদি আমাদের এমসিকিউ হবে নাকি রিটার্ন হবে, এটা আগে থেকে কখনোই বলা পসিবল না যে এমসিকিউ নাকি রিটার্ন হবে। যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে আপনাদের এই সবগুলো পিডিএফ পড়তে হবে, যদি রিটার্ন হয় শুধু এই একটা পড়লেই হবে। একটার মূল্য 40 টাকা আর সবগুলোর মূল্য কিন্তু 100 টাকা। এখন আমরা কিভাবে জানবো? যখন অ্যাডমিট দেবে তখন আমরা বুঝতে পারবো আমাদের এমসিকিউ নাকি রিটার্ন হবে। অতএব আপনারা আবেদন যেদিন থেকে করছেন সেদিন থেকেই পড়াশোনা শুরু করেন। যে কোনো লাইব্রেরি থেকে বই সংগ্রহ করতে পারেন অথবা আমাদের পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। যদি এমসিকিউ রিটার্ন পদ্ধতিতে পরীক্ষা হয় তাহলে 80 মার্ক, সময় 90 মিনিট, এক কথায় অ্যান্সার করতে হবে যেভাবে উত্তর করলাম। আর যদি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনাদের 4টা অপশন দেওয়া থাকবে, একটা অপশন বেছে নিয়ে উত্তর করে আসতে হবে। এক্ষেত্রেও কিন্তু 80 মার্কের পরীক্ষা হয়, সময় দেওয়া হয় 90 মিনিট। আর এখানে আরেকটা কারেকশন যে আপনাদের যদি এমসিকিউ হয় এমসিকিউর পর সরাসরি ভাইবা, আবার যদি রিটেন হয় রিটেনের পরে সরাসরি ভাইবা। অনেকেই মনে করেন যে এমসিকিউ হবে তারপর রিটেন হবে তারপর ভাইবা, না, যদি এমসিকিউ হয় এমসিকিউর পর পরই ভাইবা, আর যদি রিটেন হয় রিটেনের পর পরই ভাইবা। এমসিকিউর জন্য আপনাদের এই সবগুলো বই পড়তে হবে আর রিটেনের জন্য শুধু এই একটা পিডিএফ পড়লেই হবে। এখন আমরা কোন কোন টপিকস পড়বো? সাধারণত বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগদা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকগুলো ভালো করে পড়বো। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, এই টপিকগুলো ইংরেজির জন্য। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত অবশ্যই A to Z দেখে যাব। এর ক্ষেত্রে পাটিগণিত এবং বীজগণিত একটু বেশি গুরুত্ব দিয়ে দেখব। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক যে ঘটনাবলী সেগুলো, সাম্প্রতিক যে আন্দোলন হয়েছে সেটা, নিজের জেলা সম্পর্কে একটু পড়ে যেতে হবে। আর এই নিজের জেলা কত সালে প্রতিষ্ঠিত এবং নিজের জেলা কারা কারা বিখ্যাত, এই টপিকগুলো অবশ্যই আপনাদের গুগল থেকে দেখে যেতে হবে। মানে গুগলে গিয়ে সার্চ করবেন যে নিজের জেলা, মানে আপনার জেলা, ধরুন যে আপনার জেলা ঢাকা, ঢাকা জেলার বিখ্যাত ব্যক্তিগুলোর নাম, এগুলো একটু দেখে যাবেন এবং তাদের কর্ম। আর ঢাকা জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এরকম, ধরুন যে আপনি নোয়াখালী জেলার, তাহলে নোয়াখালী জেলাকে এরকম সার্চ করবেন, নোয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তি এবং জায়গা, আর নোয়াখালী জেলা কত সালে প্রতিষ্ঠিত, এইগুলা মানে আপনি যে জেলার বাসিন্দা সেটা লিখে গুগলে সার্চ করে একটু দেখে যাবেন কষ্ট করে। এখন অনেকেরই প্রশ্ন, আপনাদের পিডিএফ পরে কি চাকরি হয়েছে? ইনশাল্লাহ অনেকেরই চাকরি হয়েছে। আর আপনাদেরও যদি চাকরি হয় তাহলে এইভাবে স্ক্রিনশট আমাদের কাছে পাঠিয়ে দেবেন, যাতে আমরা দেখলে আমাদের কাছে মনে ভালো লাগবে যে না আমাদের পরিশ্রম সফল হয়েছে, মানে ভালো লাগার একটা কাজ করে। আর আপনারা যদি চাকরি পেতেই চান অবশ্যই আপনাদের বলবো যে সবগুলা পিডিএফ সংগ্রহ করে A to Z পড়ার চেষ্টা করবেন, কারণ আপনি একদিনে পড়ে চাকরি পাবেন না, শর্ট পড়ে চাকরি পাবেন না, যে 50 পেজ 60 পেজ বা 100 পেজ পড়ে চাকরি পাবেন তা না, আপনাকে সর্বনিম্ন কিন্তু 300-400 পেজ পড়তে হবে, তবেই কিন্তু আপনার চাকরি হবে। একটু কষ্ট করে বেশি পড়বেন, ভালো অ্যান্সার করতে পারবেন, অবশ্যই চাকরিও হবে, টাকা লাগবে না। এবার এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের হোয়াটসঅ্যাপ, যারা পিডিএফ নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।